রিমালের ক্ষয়ক্ষতি দেখতে আজ কলাপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী। ভাষণ দেবেন স্থানীয় কলেজ মাঠের জনসভায়, উচ্ছ্বসিত স্থানীয় জনতা। রিমাল তাণ্ডবে লন্ডভন্ড উপকূলে প্রাণহানি বেড়ে ২০। খুলনা বরিশাল বিভাগে ক্ষতিগ্রস্ত ২০ লাখ মানুষ, ৪১ কিলোমিটার বেড়িবাঁধ বিধ্বস্ত। অবৈধ সম্পদের মালিকদের বিরুদ্ধে হঠাৎ সক্রিয় দুদক। অপরাধের প্রমাণ পেলে কাউকেই ছাড় নয়, হুঁশিয়ারি কাদেরের। এবং আইএমএফ শর্তের ঘেরাটোপে আগামী বাজেট। আমজনতার ঘাড়ে খড়গ পড়ার পাশাপাশি নিজস্বতা হারাবে দেশ, বলছেন বিশেষজ্ঞরা। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম। আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আজ পটুয়াখালীর কলাপাড়ায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর ১২টায় সরকারি মোজাহার বিশ্বাস কলেজ মাঠের জনসভায় ভাষণ দেবেন তিনি। এ সময় দুর্গত মানুষের মাঝে তার ত্রাণ সহায়তা বিতরণের কথাও রয়েছে। এ উপলক্ষে কলাপাড়ায় কলেজ মাঠে সাজানো হয়েছে নতুন সাজে। প্রধানমন্ত্রীর আগমনের খবরে অনেকটা উচ্ছ্বসিত স্থানীয় আওয়ামী লীগ সহ সর্বস্তরের জনতা। এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে কলাপাড়া উপজেলা। মোতায়েন করা হয়েছে ৩,০০০ পুলিশ সদস্য সহ র্যাব, সেনাবাহিনী, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্য। যুদ্ধের পেছনে ব্যয় না করে সেই অর্থ মানবতার কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানিয়ে আলোচনার মাধ্যমে সংঘাত বন্ধের পথ খোঁজার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে বিশ্ব সম্প্রদায়ের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সেনারা অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে উল্লেখ করে এই প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন। জীবনের ঝুঁকি ও সেবার ব্রত নিয়ে পেশাদারিত্বের সঙ্গে বিশ্বের ৪৩টি দেশে শান্তি প্রতিষ্ঠা করেছে বাংলাদেশের শান্তিরক্ষীরা। সফলতার সঙ্গে শেষ হয়েছে ৬৩টি জাতিসংঘ মিশন। বর্তমানে ১৩টি দেশে ৬,০৯২ জন শান্তিরক্ষী বিভিন্ন মিশনে নিয়োজিত আছেন, যার মধ্যে ৪৯৩ জন নারী। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এ পর্যন্ত ১৬৮ জন বাংলাদেশি শহীদ হয়েছেন। এর মধ্যে ১৩১ জন সেনা, ৪ জন নৌ ও ৯ জন বিমান বাহিনীর সদস্য। এছাড়া বাংলাদেশ পুলিশের আছে ২৪ জন সদস্য। আহতের সংখ্যা ২৫২ জন। বর্তমানে ৯টি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত আছেন বাংলাদেশি সদস্যরা। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দায়িত্ব পালনকালে আহত ৩ জন শান্তিরক্ষীকে সম্মাননা প্রদান করেন তিনি। সংঘাতপূর্ণ এলাকায় শান্তি ফেরাতে বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ আজ বিশ্বের অন্যতম বৃহৎ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ এবং সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে অত্যন্ত সুনাম ও গৌরবের সাথে কাজ করে চলছে। অপরাধের ধরন পাল্টে যাওয়ায় শান্তিরক্ষীদের জন্য আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি। বাংলাদেশি শান্তিরক্ষীগণ যাতে বিশ্বের সবচেয়ে চ্যালেঞ্জিং এবং বিপজ্জনক অঞ্চলসমূহে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলা করতে পারে, সেজন্য তাদের সময়োপযোগী প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত রাখা হয়েছে। যুদ্ধ বিগ্রহে বিশ্ব মানবতা, বিশেষ করে নারী ও শিশুদের ক্ষতি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সংঘাত কখনো মানুষের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না। যারা অস্ত্র তৈরি এবং অস্ত্র প্রতিযোগিতায় এত অর্থ ব্যয় করছে, তাদের কাছে আমার আহ্বান, আমরা শান্তির কথা বলি কিন্তু সংঘাতে লিপ্ত হই কেন? এই যে অর্থ ব্যয় হচ্ছে, এই অর্থ যদি শিক্ষার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা করা হতো, তাহলে এই পৃথিবীতে মানুষ সুন্দরভাবে বাঁচতে পারত। পরে অনুষ্ঠানস্থল থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মরত শান্তিরক্ষীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। ঘূর্ণিঝড় রিমাল তাণ্ডবে লন্ডভন্ড উপকূলের বিস্তীর্ণ জনপদ। মঙ্গলবার পর্যন্ত প্রাণহানি বেড়ে হয়েছে ২০ জন। ঝড়ের তাণ্ডবে খুলনা ও বরিশাল বিভাগে প্রায় ২০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই বিভাগের ২৬৩টি স্থানে বিধ্বস্ত হয়েছে বেড়িবাঁধের ৪১ কিলোমিটার এলাকা।
মঙ্গলবার বিকেল পর্যন্ত সুন্দরবনের বিভিন্ন স্থান থেকে ৩৯টি মৃত হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন জেসমিন আলম। ঘূর্ণিঝড়ের প্রবল গতি ও জলোচ্ছ্বাসের বিরুদ্ধে এবারও ঢাল হয়ে দাঁড়ায় সুন্দরবন। তারপরও ঠেকানো যায়নি ক্ষয়ক্ষতি। রিমাল তাণ্ডব শেষ হওয়ার পর উপকূলে ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে ক্ষতচিহ্ন। ঘূর্ণিঝড়ের প্রভাবে জোয়ারের পানিতে ভেসে যাওয়া সহ গাছ ও ঘর চাপা পড়ে মঙ্গলবার 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 20 জন। তবে সরকারি হিসেবে এ সংখ্যা 16। ঝড়ের তাণ্ডব, ঢেউ ও প্রবল জোয়ারে খুলনা ও বরিশাল বিভাগে বিধ্বস্ত হয়েছে 1.5 লাখ ঘরবাড়ি। বিধ্বস্ত হয়েছে 263টি স্থানে বেড়িবাঁধের 41 কিলোমিটার এলাকা। এর মধ্যে বরিশালে 120টি পয়েন্টের 20 এবং খুলনার 143টি স্থানে প্রায় 21 কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। খুলনা বিভাগের 10 জেলায় গৃহহীন হয়েছে 1,32,800 পরিবার। বরিশাল বিভাগে কৃষি খাতে প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ 500 কোটি টাকা। মঙ্গলবার বিকেল পর্যন্ত সুন্দরবনের বিভিন্ন স্থান থেকে ৩৯টি মৃত হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। সুন্দরবনের ভেতরে প্রবেশ করার পর জানা যাবে ক্ষয়ক্ষতি ও বন্যপ্রাণী মারা যাওয়ার পূর্ণাঙ্গ চিত্র। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য চাল, শুকনো খাবার সহ ৩,85,00,০০০ টাকা নগদ এবং শিশু খাদ্য ও গবাদি পশুর জন্য আলাদা বরাদ্দ দেওয়া হয়েছে। জেসমিন আলম, মোহনা সংবাদ। অবৈধ সম্পদের মালিকদের বিরুদ্ধে হঠাৎ সক্রিয় হয়ে উঠেছে দুর্নীতি দমন কমিশন। সাবেক আইজিপি বেনজিরের পর এবার সংস্থাটির নজরে এসেছে সাবেক সেনাপ্রধান ও রাজনীতিবিদরা। বুধবার সাবেক সেনাপ্রধান আজিজ ও জাতীয় পার্টির নেতা রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধেও অভিযোগ আসে। আরও জানাচ্ছেন এমআর আসাদ। বিভিন্ন মেয়াদে সরকার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের ওপর ঝুলছে দুর্নীতি দমন কমিশনের খড়গ। সম্প্রতি এ তালিকায় যুক্ত হয়েছে সাবেক আইজিপি বেনজির আহমেদের নাম। গণমাধ্যমে এ সম্পর্কিত সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে সংশ্লিষ্ট সংস্থাগুলো। একের পর এক বেরিয়ে আসে বেনজিরের সম্পদের নথি। সবশেষ আগামী 6 ও 9 জুন বেনজির ও তার পরিবারের সদস্যদের দুদকে তলব করে চিঠি ইস্যু করা হয়েছে। এদিকে জাতীয় পার্টির নেতা এবিএম রুহুল আমিন হাওলাদার ও তার স্ত্রী নাসরিন জাহান রত্নার আইএফআইসি ব্যাংকের আর্থিক বিবরণী তলব করেছে দুদক। সংস্থাটির সন্দেহ ব্যাংকে এ দম্পতির অস্বাভাবিক লেনদেন রয়েছে। আবার বুধবার বিকেলে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান চেয়ে কমিশনে আবেদন করেন এক আইনজীবী। এতে সম্প্রতি আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি উল্লেখ করে সেখানে আজিজ আহমেদের দুর্নীতির বিষয় তুলে ধরা হয়েছে বলে জানান তিনি। যত অভিযোগ আছে সব অভিযোগই আমরা পর্যালোচনা করা হয়, এখানে যেটাও করা হবে শিডিউলভুক্ত হলে হবে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ ও স্ত্রী সন্তানের নামে বিদেশে কোনো সম্পদ আছে কিনা তার খোঁজ করছে দুর্নীতি দমন কমিশন। এ নিয়ে অর্থ পাচার ঠেকাতে নীতিমালা প্রণয়ন ও সমন্বয়কের দায়িত্ব পালনকারী সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU-কে চিঠি দিয়েছে দুদক। বিভিন্ন সংস্থা থেকে পাওয়া তথ্য মতে এখন পর্যন্ত বেনজির পরিবারের 621 বিঘা জমি, 19টি কোম্পানির শেয়ার, গুলশানে 4টি ফ্ল্যাট, 30 লাখ টাকার সঞ্চয়পত্র, 33টি ব্যাংক এবং 3টি বিও হিসেবের খোঁজ পেয়েছে দুদক। আদালতের আদেশে যা জব্দ ও অবরুদ্ধ করা হয়েছে। অবৈধ সম্পত্তির বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য 3 মে সহ বেনজিরকে সস্ত্রীক আগামী 9 জন তলব করেছে দুদক। অপরাধী যত প্রভাবশালী হোক না কেন আইন তার নিজস্ব গতিতে চলবে বলে জানালেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ও সাবেক সেনাপ্রধান আজিজ প্রসঙ্গে এ কথা বলেন তিনি। আরও বলেন, সরকার কোনো অপরাধীকে প্রশ্রয় দেবে না। বুধবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভা শেষে এসব কথা বলেন সালমান রহমান। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান দুর্ঘটনা রোধ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণে জাতীয় কমিটির 3য় বৈঠক অনুষ্ঠিত হয়।
রাজধানীতে যান চলাচল ও পার্কিং নিশ্চিতে সরকারি বেসরকারি ভবন মার্কেটগুলোর সামনের সড়ক দখল মুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। ঢাকা শহরে আমরা দেখেছি যে অনেক বিল্ডিং এ যেটা পার্কিং এর জায়গা আছে সেখানে কিন্তু দোকানপাট, অনেক বাণিজ্য অন্যান্য কাজগুলি করা হচ্ছে। সেটা ঢাকা নর্থ আর ঢাকা সাউথে আমরা বলছি যে যেখানে পার্কিং এর জায়গা যেটা করা হয়েছে সেটা পার্কিং এর জন্য যেন ব্যবহার হয়। এ সময় আজিজ বেনজিরের দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আইন ভঙ্গ করলে যত প্রভাবশালী হোক না কেন তাকে শাস্তি পেতেই হবে। আইন তার নিজের গতিতে চলবে। উনি যেটা বলেছেন যে লোকটা যতই ইনফ্লুয়েন্সিয়াল হোক না কেন সরকার কিন্তু কোনো রকম প্রোটেকশন কাউকে দেওয়া হবে না। তদন্ত না হওয়া পর্যন্ত এমপি আনোয়ারুল আজিম হত্যা প্রসঙ্গে মন্তব্য করা ঠিক হবে না বলেও জানান সালমান এফ রহমান। তদন্ত শেষ না করা পর্যন্ত আমার মনে হয় আমার এখন এটার উপরে কমেন্ট করাটা ঠিক হবে না। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও নানা ষড়যন্ত্রের মধ্যেও তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে কথা বলেছেন তিনি। এ সময় দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স উল্লেখ করে অপরাধী হলে সাবেক দুই বাহিনীর প্রধানকেও শাস্তি পেতে হবে বলেও মন্তব্য করেন কাদের। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। বুধবার বিকেলে ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তৃতীয় ধাপে উপজেলা নির্বাচন সহ সমসাময়িক বিষয় নিয়ে প্রেস ব্রিফিং করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। উপজেলা নির্বাচন সফল করার চ্যালেঞ্জের জানিয়ে তিনি বলেন, নানা ষড়যন্ত্রের মধ্যেও শান্তিপূর্ণ পরিবেশে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে। অনেক জায়গা ঘরবাড়ি পড়ে গেছে, রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে। এর মধ্যে 35% বা তার চেয়ে কিছু বেশি, আমি বলবো মোটামুটি সন্তোষ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপির গলাবাজি বেড়ে গেছে এবং তাদের আন্দোলন এখন লিফলেট বিতরণে গিয়ে ঠেকেছে। তারা ভেবেছিল যে নির্বাচনে, জাতীয় নির্বাচনের পর দেশে একটা দুর্ভিক্ষ হবে, অনেক প্রাণহানি ঘটবে। তাদের সেই স্বপ্ন কর্পূরের মতো উঠে গেছে। বাংলাদেশে একটি লোকও এর মধ্যে না খেয়ে মরেনি। সভা শেষে এক প্রশ্নের জবাবে সাবেক আইজিপি ও সেনাপ্রধান প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স, অপরাধ প্রমাণ হলে তাদের শাস্তি হবে। বেনজিরের যে কেরিয়ার, তার যে পার্সোনালিটি, তাকে তো বাইরে থেকে আপনারা কেউ ভাবেননি। এখন যা শোনা যাচ্ছে যোগ্যতার জন্যই সেনাপ্রধান করা হয়েছে। এখন সে যদি দুর্নীতি করে তদন্ত হচ্ছে। অপরাধী হলে কাউকে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। প্রকাশ পাচ্ছে দেশমাতৃকার স্বার্থে ভয়ভীতি উপেক্ষা করে সবাইকে সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দেশ মহা সংকটে আছে মন্তব্য করে আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পরাজিত করার প্রত্যয় জানান বিএনপির সিনিয়র নেতারা। বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনায় এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে অংশ নেন দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান তুলে ধরে মানুষের অধিকার আদায়ে আন্দোলনে সবাইকে রাজপথে নেমে আসার আহ্বান জানান বিএনপির সিনিয়র নেতারা। যেভাবে আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন, নেতা যখন কর্মসূচি দেবেন, এইবারই আমরা শেষ খেলাটা খেলতে চাই। আমরা জিয়ার আদর্শধারী, সেই পতাকা বহন করে ইনশাআল্লাহ আবার জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাব। এই দেশটা কিন্তু রাহুল গ্রাসে চলে যাচ্ছে, এই দেশটাকে গিলে ফেলার চেষ্টা করা হচ্ছে। এই দেশের মানুষের গণতন্ত্র নস্যাৎ করে দিয়েছে।
আমরা শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় অপসারিত করে এদেশের জনগণের সরকার ইনশাআল্লাহ পুনরায় কায়েম করব। এই সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের সমালোচনা করে বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ 10 ভাগের বেশি আসন পাবে না। জনগণের সিদ্ধান্ত নিক, তাদের ভোটের অধিকারটুকু নিশ্চিত করুন, সেই ব্যবস্থা করুন, সেটা আপনারা পারবেন না, সে নিরপেক্ষ সরকার করতে পারবে। তারা জানে যে যদি নিরপেক্ষ নির্বাচন হয় তারা 10% আসন পাবে না। ভয়ভীতি উপেক্ষা করে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আসার আহ্বান জানান বিএনপি মহাসচিব। এমন একটা প্রতিরোধ করে তুলি যে এই ভয়াবহ দানব। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। শর্ত মানলে জুনেই মিলবে IMF-এর ঋণ কিস্তির অর্থ ছাড়, আর এসব শর্তের সরাসরি প্রতিফলন ঘটবে আসন্ন বাজেটে। টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, শর্তের বাজেটের খড়গ টানতে হবে জনগণকেই। আর অর্থনীতিবিদ মাহফুজ কবির বলেছেন, শর্তের বাজেট দোষের কিছু না হলেও দেশের নিজস্বতা বলে কিছুই থাকবে না। মনিরুল ইসলামের রিপোর্ট। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের তৃতীয় ও চতুর্থ কিস্তির অর্থ ছাড় পেতে বড় ধরনের সংস্কার করতে হবে বাংলাদেশকে, যার সরাসরি প্রতিফলন ঘটবে আসন্ন বাজেটে। আর শর্ত প্রতিপালনে রাজস্ব আয় বৃদ্ধি এবং ভর্তুকির পুনর্বিন্যাসের দিকেই নজর সরকারের। সেক্ষেত্রে ছোট হতে পারে এবারের বাজেটের আকার। কর ছাড় হ্রাস, জ্বালানি তেলের দাম সমন্বয়, যৌক্তিক ভর্তুকি নির্ধারণ এবং খেলাপি ঋণ কমাতে ইতোমধ্যেই নানান উদ্যোগ নিয়েছে সরকার। আর এমনটি হলে এর প্রভাব সরাসরি পড়বে জনগণের ঘাড়ে, এমনটি মনে করছেন টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। এটার প্রভাবটা নেতিবাচকভাবে কিন্তু আসলে সাধারণ জনগণের উপর বেশি পড়বে বলে আমার ধারণা। আমি দুর্ভাগ্যজনক বলতে হচ্ছে। অন্যদিক থেকে যাদের উপর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করতে পারলে বা কর ফাঁকি নিয়ন্ত্রণ করতে পারলে রাজস্ব আয় বাড়বে উল্লেখযোগ্য হারে, তাদেরকে কিন্তু ধরাছোঁয়ার বাইরে রাখা হয়। $4.5 মিলিয়ন জন্য দেশের স্বকীয়তাকে চাপের মধ্যে ফেলাকে অযৌক্তিক হিসেবেই দেখছেন তিনি। মাত্র $4.5 বিলিয়ন ডলারের জন্য নিজেদের স্বাধীনতাকে অনেকটা চাপের মধ্যে রেখে এই শর্তগুলো মানতে হয়েছে। শুধু বাজেটই নয়, বাংলাদেশ ব্যাংক প্রণীত নীতিতেও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রভাব রয়েছে বলে জানান অর্থনীতিবিদ মাহফুজ কবির। বাংলাদেশ ব্যাংক যে সমস্ত নীতি গ্রহণ করছে সেখানে দেখা যাচ্ছে যে IMF-এর একটা সুস্পষ্ট প্রভাব রয়েছে। তারা বলছে যে এবারে বাজেট ছোট হতে হবে, সেইভাবে ছোট হচ্ছে বাজেট, এবং অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিতে হবে, সেগুলো বাদ দেওয়া হচ্ছে। আমাদের যে আর্থিক খাত, তো সেটা সংস্কারের জন্য অনেক রকমের সাজেশন রয়েছে IMF-এর দিক থেকে, তো সেটারও প্রতিফলন আমরা বাজেটে দেখতে পাবো। আন্তর্জাতিক চাপে নতুজানুর এই চর্চা বন্ধ না হলে বাজেট প্রণয়নের বিদেশ নির্ভরতা বাড়বেই বলে মনে করেন তিনি। এটা যে খুব খারাপ হচ্ছে বিষয়টা এরকম নয়, মানে যদি আমরা প্রকৃত অর্থে ধরি, কিন্তু একই সঙ্গে একটা দেশের তো নিজস্ব কিছু বিষয় রয়েছে, মানে তার দেশের নিজস্ব কিছু অর্থনৈতিক উন্নয়ন দর্শন থাকে, সরকারের কিছু আসলে অগ্রাধিকার থাকে, এবং এই সার্বিক অর্থে কিন্তু দেশের মানুষের যে কল্যাণ, বাজারের স্বস্তি এবং অর্থনৈতিক যে গতি সঞ্চার, এই বিষয়গুলোকে আমাদের একটু দেখতে হবে। কারণ একবার যদি এই প্রক্রিয়া শুরু হয়, তাহলে দেখা যাবে যে প্রতি বছরই কিন্তু আমরা বিদেশিদের কথা মতো বা এই সমস্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কথা মতো আমাদের বাজেটটা বাস্তবায়ন করছি। 2026 সালের ডিসেম্বর পর্যন্ত 7 কিস্তিতে এই অর্থ দেবে IMF। তবে এই ঋণের অর্থ ছাড়ের বাকি কিস্তি পেতেও মানতে হবে বেশ কিছু সংস্কার শর্ত। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচন প্রথম ও দ্বিতীয় ধাপের মতোই শান্তিপূর্ণ হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। বুধবার বিকেলে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীলতার ফলেই এমন সুষ্ঠু ও অবাধ নির্বাচন হয়েছে বলেও মত দেন তিনি। জানান, তৃতীয় ধাপের নির্বাচনে 35% মতো ভোট পড়েছে। অফিসার তিনি একজন শিক্ষক হয়ে তিনি অবৈধভাবে ব্যালট পেপারে সিল দিচ্ছিলেন, সেটি দেখা হওয়া মাত্রই জিনিসটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তো এইভাবে আজকে মোটামুটি সারাদিন ভর যে নির্বাচন হয়েছে এটা সন্তোষজনক ছিল। একটি বিষয় হয়তো আপনারা জানতে চাইবেন, উপস্থিতি কেমন ছিল। আমরা এ যাবৎ যে উপস্থিতির যে তথ্য পেয়েছি সেটা আমাদের পর্যালোচনায় এটা 35± হতে পারে। সরকার পূর্ণাঙ্গভাবে গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে, কারণ গণমাধ্যমের স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনার অংশ বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।
বুধবার বিকেলে রাজধানীর তথ্য ভবনে বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক 2023 প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণমাধ্যম সরকারের চোখ হিসেবে কাজ করে বলেও জানিয়েছেন তিনি। অনুষ্ঠানে 6টি ক্যাটাগরিতে বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক 2023 প্রদান করা হয়। আজীবন সম্মাননা ক্যাটাগরিতে সাপ্তাহিক বেগম সম্পাদক মরহুম নূরজাহান বেগম, প্রাতিষ্ঠানিক সম্মাননা ক্যাটাগরিতে দৈনিক ভোরের কাগজ সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। আমরা পূর্ণাঙ্গভাবে গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি, কারণ আমরা বিশ্বাস করি গণমাধ্যমের স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনার অংশ। বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে দেশ তৈরি হয়েছিল সেই স্বপ্নের একটি বড় জায়গা গণতন্ত্র, মানবাধিকারের সুরক্ষা, মত প্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা। দেশের মানুষের নিত্যপণ্যের চাহিদা অনেকটাই পূরণ করছে সুপার শপ স্বপ্ন। 62 জেলায় 481টি আউটলেটের মাধ্যমে পণ্য বিক্রি করছে তারা। এবার স্বপ্নকে আরও মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ চলছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির। বলেছেন, মুদ্রাস্ফীতি বেড়ে গেলে সাধারণ মানুষের স্বপ্ন যাতে দুঃস্বপ্নে পরিণত না হয় সে লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি। ক্রেতাদের ভালোবাসাতেই স্বপ্ন আজ ব্র্যান্ডে পরিণত হয়েছে বলেও মনে করেন তিনি। এমদাদুল হক খানের রিপোর্ট। দেশের প্রায় 1 কোটি মানুষের নিত্যপণ্যের চাহিদা পূরণ করছে সুপার শপ স্বপ্ন। স্বপ্নকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নানা উদ্যোগ নিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। প্রপার একটা ফাইন্যান্সিং স্ট্রাকচারের মাধ্যমে লাভজনক হয় সেটার জন্যে ঠিকঠাক জায়গাতে কথাবার্তা বলা। এর অর্থ হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস অথবা ইনভেস্টর যারা আছে তাদেরকে আগ্রহী করে তোলা। পণ্যের গুণগত মান নিশ্চিত করতে নিজস্ব ল্যাবরেটরির পাশাপাশি নানাভাবে পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করা হয় বলে জানান তিনি। পণ্যের মান আমাদের সবচেয়ে বড় কোয়ালিটি অ্যাসুরেন্স টিম আছে বাংলাদেশে। আমাদের একমাত্র ল্যাবরেটরি আছে। স্বপ্ন একমাত্র হ্যাসাব সার্টিফাইড রিটেলার বাংলাদেশে। স্বপ্ন সাউথ ইস্ট এশিয়ার মধ্যে একমাত্র গ্লোবাল গ্যাপ সার্টিফাইড। তিনি আরও জানান, পণ্যের মান নিয়ে ক্রেতাদের কোনো অভিযোগ পেলেই সাথে সাথে ব্যবস্থা নেয় স্বপ্ন কর্তৃপক্ষ। আমরা যা করি, সাধারণত যখন কমপ্লেনগুলো আসে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে সাথে সাথে জানানো হয়, সংশ্লিষ্ট সাথে জানানো হয়। যদি আমরা দেখি যে সে এমন কিছু করেছে যেটা স্বপ্নের পলিসি বা ভ্যালুজের থেকে বেশ দূরে এবং তাকে কারেকশন করানোর সুযোগ নেই, আমরা তখন তাকে রিপ্লেস করি। মধ্যস্বত্বভোগীদের অবস্থান কমিয়ে কৃষক ও ক্রেতাদের মধ্যে সুসম্পর্ক গড়তে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান সাব্বির হাসান নাসির। কৃষকের সাথে আমাদের সংযোগ আরও বাড়বে যাতে করে মধ্যস্বত্বভোগীর অবস্থান কমে যায় এবং কৃষকের সাথে ক্রেতার সংযোগটা আরও স্ট্রং হয়। ক্রেতাদের ভালোবাসাতে স্বপ্ন দেশের একটি প্রতিষ্ঠিত ব্র্যান্ডে পরিণত হয়েছে। মানুষের এই আস্থা ধরে রাখতে নিরলসভাবে কাজ করছে স্বপ্ন। ক্রেতারাই আমাদেরকে যা বানানো বাড়ছে, নাম্বার 1 ব্র্যান্ড বা বাংলাদেশের সব ব্র্যান্ডের মধ্যে প্রথম 10টা ব্র্যান্ডের একটা বলে আর কি। এর মূল কারণ আমার মনে হয় যে ক্রেতা। এমদাদুল হক খান, মহানগর সংবাদ, ঢাকা। কুষ্টিয়া অঞ্চলের অধিকাংশ নদী এখন মরাখালে পরিণত। দখল দূষণে একসময়ে খরস্রোতা নদীও এখন হারিয়েছে গতি। এদিকে প্রশাসনের দাবি, অবৈধ দখলের বিরুদ্ধে তৎপরতা অব্যাহত রয়েছে। দ্রুতই দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছে তারা। কুষ্টিয়ার কুমারখালী থেকে পার্থ সারথী ঘোষের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। কুষ্টিয়া জেলায় পদ্মা, গড়াই, হিংসা সহ ছোট বড় 8টি নদী রয়েছে। অবৈধ দখল, অপরিকল্পিত ড্রেজিং ও বালি উত্তোলনের কারণে এর সবগুলোই এখন মরা খাল। প্রভাবশালীদের অবৈধ দখলের কারণে অস্তিত্বও হারাতে বসেছে নদীগুলো। নদীগুলোর অস্তিত্ব সংকট কাটাতে দ্রুত দখলমুক্ত করার পদক্ষেপ দাবি করেছেন সচেতন নাগরিকরা। দিন দিন যেভাবে বসত বাড়ি গড়ে উঠছে, যেভাবে ময়লা আবর্জনা পড়ে পড়ে নদী ভরাট হয়ে যাচ্ছে, তাতে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কখনো বলতে পারবো না যে এটা আমাদের কখনো নদী ছিল। বালি উত্তোলন, জিরাত দিয়ে ড্রেজিং করার মাধ্যমে পানি আস্তে আস্তে পানি কমে যাচ্ছে। ছোট ছোট অনেক কলকারখানা রয়েছে, এই কলকারখানাগুলোর কিন্তু বর্জ্য নিষ্কাশনের যে সঠিক ব্যবস্থা সেটা কিন্তু নাই। নদীর পানির দুর্গন্ধ, যত এলাকার মানুষ নোংরা সব এই গড়াই নদীর চরে আইনে ঢালছে। দূষণ রোধে
কুমারখালী পৌরসভার পক্ষ থেকে সকল কলকারখানাকে নদীতে বর্জ্য না ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানালেন প্যানেল মেয়র হারুনুর রশিদ। বিভিন্ন যে কলকারখানাগুলো আছে তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি, পৌরসভা থেকে চিঠি দিয়েছি যে পরিবেশকে যারা বজায় রাখে, নদীর মধ্যে কোনো ময়লা আবর্জনা, কোনো বিষয় মানে কোনো খারাপ জিনিস নদীর মধ্যে বর্জ্য ফেলা যাবে না। আর নদীগুলোর নাব্যতা ফেরাতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ কার্যক্রম চালানোর কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। অবৈধ দুষ্কৃতিকারী কিছু লোকজন এগুলোর অবৈধ স্থাপনা করে, সেক্ষেত্রে আমরা দীর্ঘ পরিকল্পনা হিসেবে ডিপিপিতে আমরা এটা অন্তর্ভুক্ত করছি। ডিপিপি পাস হলেই আমরা এটার উচ্ছেদ কার্যক্রম শুরু করব। নদীগুলো দখল দূষণ মুক্ত হয়ে পুনরায় খরস্রোতা যৌবন ফিরে পাবে এমন প্রত্যাশা সচেতন নাগরিকদের। আফরিন পপি, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানাবো আরো এক। রিমালের ক্ষয়ক্ষতি দেখতে আজ কলাপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী। ভাষণ দেবেন স্থানীয় কলেজ মাঠের জনসভায়, উচ্ছ্বসিত স্থানীয় জনতা। রিমাল তাণ্ডবে লন্ডভন্ড উপকূলে প্রাণহানি বেড়ে 20, খুলনা বরিশাল বিভাগে ক্ষতিগ্রস্ত 20 লাখ মানুষ, 41 কিলোমিটার বেড়িবাঁধ বিধ্বস্ত। অবৈধ সম্পদের মালিকদের বিরুদ্ধে হঠাৎ সক্রিয় দুদক, অপরাধের প্রমাণ পেলে কাউকেই ছাড় নয়, হুঁশিয়ারি কাদেরের। এবং IMF শর্তের ঘেরাটোপে আগামী বাজেট, আমজনতার ঘাড়ে খড়গ পড়ার পাশাপাশি নিজস্বতা হারাবে দেশ বলছেন বিশেষজ্ঞরা। সবাইকে আবারও শুভেচ্ছা। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।